শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা এনবিআর কর্মীদের, বন্দরগুলোতে অচলাবস্থা, আটকা পণ্যবাহী অসংখ্য ট্রাক। রাজনৈতিক সংস্কার, সংখ্যানুপাতিক ভোটের দাবি, ইসলামী আন্দোলনের মহাসমাবেশে সোহরাওয়ার্দীতে নেতাকর্মীর ঢল। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আগেই ন্যায্য হিস্সা আদায়ে আওয়াজ তোলার আহ্বান, আন্তর্জাতিক সহযোগিতায় জোর। আগস্টে নামছে বুয়েটের নকশার ই রিকশা, শুরুতে চলবে ঢাকার ৩ এলাকায়, সর্বোচ্চ গতি ঘন্টায় ৩০ কিলোমিটার। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে সারা দেশে বন্ধ এনবিআরের সব সেবা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে রোববারও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার রাজস্ব ভবনের সামনে অবস্থান শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা। জানায় সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তারা, তবে এর আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের। এনবিআরের পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল। তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা চাই একটা এনবিআর, যেখানে একটা সৎ শাসন প্রতিষ্ঠিত হবে, একটা যৌক্তিক সংস্কার হবে, আন্তর্জাতিক মানদণ্ডের একটা এনবিআর আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং আমাদের পিছু আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা চাই বৈষম্যহীন এনবিআর, এটাই আমাদের একমাত্র চাওয়া। বিকেলে রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সাথে সমস্যা নিরসনে আলোচনা বসতেও আগ্রহী তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয় 29 জুন থেকে সারা দেশের সব দপ্তর থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে, তবে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু থাকবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারা দেশে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। আমদানি রপ্তানিতে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা। আটকা পড়েছে পণ্যবাহী অসংখ্য ট্রাক। এনবিআর বিলুপ্তির প্রতিবাদ ও চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মসূচি চলবে আগামীকালও। দ্রুত সংকট সমাধান না হলে ব্যাপক লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম কাস্টমসে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তালা ঝুলিয়ে দেওয়া হয় শুল্কায়ন শাখার সব কক্ষে। কোনো কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দেননি। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কাস্টমস অফিসে এসে ফেরত যান আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধিরা। আজকেও জানি যে কাজ হবে। গতকালকে রাত্রে একটা বিজ্ঞপ্তি পেলাম যে আজকে থেকে কমপ্লিট শাটডাউন অনির্দিষ্টকালের জন্য। এটা আপনার একটা সুষ্ঠু সমাধানে না আসে, এরকম হ্যাঙ্গিং অবস্থা থাকে, তাহলে আস্তে ডে বাই ডে এটা হবে, ডিমেশন হবে। সকাল থেকে ফাঁকা বেনাপোল কাস্টমস হাউস। বেকার সময় কাটাচ্ছেন বন্দরের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা। অচল অবস্থা তৈরি হয়েছে হিলি স্থলবন্দরেও। বিল অফ এন্ট্রি দাখিল থেকে শুরু করে কাস্টমস শুল্কায়ন বন্ধ থাকায় বন্দর থেকে আমদানি হওয়া পণ্য খালাস নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। এই শাটডাউনের কারণে এই কাঁচামালগুলা এই তীব্র তাপদাহে সবটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের চরম ক্ষতি হবে এবং এই ক্ষতির কারণে শুধু এই বাংলাদেশে এই কাঁচামালের যে দ্রব্যগুলা এগুলোর দামও বৃদ্ধি পাবে। শুল্ক আদায়ের সব ধরনের কার্যক্রম বন্ধ সোনা মসজিদ স্থলবন্দরেও। কর্মসূচির কারণে ভারতের মোহদ্দিপুর স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জট তৈরি হয়েছে জানান ব্যবসায়ীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক সংস্কার, বিচার বিভাগে স্বচ্ছতা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 16 দফা দাবি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এই ঘোষণা দেয় দলটি। সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশ স্থলে।
সেখানে স্থানীয় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। মূল পর্বে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং ইসলাম বিরোধী ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় এই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি করেন নেতারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হবে জাতীয় সমাবেশ। 5ই আগস্ট দেশজুড়ে গণমিছিল, এছাড়া 1 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত থাকছে নানা কর্মসূচি। 16 জুলাই শহীদ আবু সাইদ স্মরণে রংপুরে দোয়া ও আলোচনা সভা। 6 থেকে 8ই আগস্ট সাংবাদিক ও সুধীজনের সাথে আলোচনা করা হবে। আবু সাইদ যার দুঃসাহসী, মৃত্যু ভয়হীন, অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল, বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনটা, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 19শে জুলাই জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সে লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে 24-এর গণ অভ্যুত্থান ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির অন্যতম ভেন্যু চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থানে হতাহত সব পরিবারের পাশে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। দেশকে অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে মুক্ত করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না, আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি। উমামা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার যাত্রা এখানেই শেষ। তিনি জানান, এনসিপি গঠনের পরও জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দলীয় লেজুর বৃত্তির বাইরে স্বাধীনভাবে কাজ করলে রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন উমামা। অনলাইন অফলাইনে তার উপর ভয়াবহ চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন তিনি। আওয়ামী লীগের পক্ষপাতহীনভাবে হতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে এফডিসিতে আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী নির্বাচনী প্রতিযোগীদের কর্মতৎপরতা নেই বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। 400 আসনে 300 আসনেই জিতবে এনসিপি, এমন বক্তব্য হাস্যকর বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেয়ার খলনায়ক খায়রুল হক কখন কিভাবে দেশ ছেড়ে পালালো তা জাতির কাছে অজানা রয়ে গেল। তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বেশিরভাগ লোক তখন ডক্টরের সাথে বসবেন এরকম বললেন, একটাতে একটা বারে এই কনস্টিটিউশন কমিশন হবে ধরেন 7 জন সদস্য নিয়ে, প্রেসিডেন্ট থাকবেন, স্পিকার থাকবেন। প্রেসিডেন্ট স্পিকার এখন নাই, তার প্রতিনিধিরা থাকবেন,
এমনভাবে একটা প্রস্তাব আছে যে এই প্রস্তাবে পক্ষপাতিত্ব করবার সুযোগ নেই। 7 জন মিলে একটা কমিটি নিরপেক্ষভাবে এই জায়গাগুলো যদি মনোনয়ন দিতে পারে, খেয়াল করবেন স্বেচ্ছাচার স্বৈরাচার হওয়ার সুযোগ অনেক কমে যাবে। আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ, তাই পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের বিপক্ষে এখনই আওয়াজ তুলতে হবে। ফারাক্কার বিরূপ প্রভাব ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে। শনিবার রাজধানীতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির এক সেমিনারে এসব কথা জানান বক্তারা। গঙ্গার পানি নিয়ে দ্বন্দ্ব ও বাংলাদেশে পরিবেশগত দুর্যোগ মোকাবিলা শীর্ষক আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সেমিনার। এতে যোগ দেন দেশ বিদেশি বিশেষজ্ঞরা। বৈষম্যমূলক চুক্তি হয়েছিল 30 বছরের জন্য। শনিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এ সেমিনারে উঠে আসে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ ভারতের মধ্যে সৃষ্ট সমস্যা এবং এর সমাধানে করণীয় নানা বিষয়। ফারাক্কা বাঁধ প্রতি বছর বিলিয়নস অফ ডলার্স আমাদের ইকোলজিক্যাল, ফিনান্সিয়াল, অকুপেশনাল, ট্রেডিশনাল সব রকম ধরনের ক্ষতি করতেছে। যে ফাঁদ আমাদের জন্য পাতা হয়েছিল এখন তাদের জন্য সেটাও আবার মরণ ফাঁদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের নদ নদী, পরিবেশ এবং জনজীবনে এ বাঁধের বিরূপ প্রভাব নিয়ে কথা বলেন বক্তারা। জানান, ফারাক্কা খুলে দেয়ায় প্রায়ই দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়, নষ্ট হয় ফসল। আগামী বছর গঙ্গা চুক্তি নবায়ন হচ্ছে, তাই এখনই জাতিগতভাবে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বেশি দিন নাই, আবার যখন ফারাক্কা চুক্তি হবে 2026-এ, আমাদের প্রিপারেশন কি? আবারও কি আপনারা ওখানে এই কথাটা তুলবেন না যে এমন একটা আমরা ট্রিটি চাই যেখানে গ্যারান্টি ক্লজ থাকবে, আরবিট্রেশন ক্লজ থাকবে, যেখানে দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশিদের কাছে দেয়া ও রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ করেছে বাম সংগঠনগুলো। বিকেল 5টায় বন্দরের 4 নম্বর গেটের সামনে এই কর্মসূচি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বাম দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার না করে এখতিয়ার বহির্ভূত কাজে যুক্ত হয়েছে, যা জুলাই আন্দোলনের মূল চেতনা পরিপন্থী বলেও অভিযোগ করেন তারা। এ ধরনের কর্মকাণ্ড থেকে দ্রুত সরে না এলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। বহির্ভূতভাবে এই বন্দর নিশ্চিত যাচ্ছে রাখাইনের করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্ত, সেই চক্রান্তে বাংলাদেশকে জ্বালানোর পায়তারা করেছে, আপনারা শুনেছেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আগস্টে সড়কে নামছে বুয়েটের নকশা করা অটোরিকশা। শুরুতে ঢাকা দক্ষিণের পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরা এলাকায় চলবে সব রিকশা। সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 30 কিলোমিটার, দাম 2 লাখ টাকার মধ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকরাই পাবেন এই বাহন। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় রিকশা চালকদের জন্য এই উদ্যোগ। গুলশানে উত্তর সিটির নগর ভবনের সামনে চালিয়ে দেখা হচ্ছে বুয়েটের নকশা করা ই রিকশা। হাইড্রোলিক ব্রেক, নির্ধারিত গতিসীমা সহ বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে এই বাহনে, যা নেই বাজারে প্রচলিত অটোরিকশায়। এই রিকশা সড়কে চলার আগে ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে চালককে নিতে হবে লাইসেন্স এবং প্রশিক্ষণ। একটি জাতীয় পরিচয়পত্রের অধীনে কেনা যাবে 3টি অটোরিকশা। এর আগে দুর্ঘটনা প্রবণতা সহ বেশ কিছু কারণে কয়েকবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে বারবারই। এবার বুয়েটের তৈরি অটোরিকশার অনুমোদন দিতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন, যদিও নতুন অটোরিকশার জন্য নির্ধারণ হয়নি চার্জিং স্টেশন। একটা ফরম্যাটে নিয়ে আসা, এই যানবাহনগুলোকে রেজিস্ট্রেশন করা এবং যারা এইগুলো চালাবে তাদেরকে লাইসেন্স দেয়া, তাহলে তারা হবে কি একটা রেগুলেশনের আওতায় থাকবে এবং কোথাও কোনো সমস্যা হলে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। ই রিকশা নামানোর আগে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। এজন্য 54 লাখ টাকা ব্যয়ে 300 প্রশিক্ষক তৈরি করা হচ্ছে।
তাদের মধ্যে পুলিশ সদস্যদের পাশাপাশি থাকবেন বৈষম্য বিরোধী আন্দোলনের 175 শিক্ষার্থী। গ্র্যাজুয়ালি এই নতুন রিকশাগুলো যারা কিনবেন তারা মার্কেটে নামতে থাকবেন এবং অন্য রিকশাগুলো গ্র্যাজুয়ালি এখান থেকে ফেজ আউট হবে। সুতরাং পুরো ফেজিং আউটটা প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক এবং গ্র্যাজুয়াল প্রসিডিউর শুরু করবো, কোনো জোর জবরদস্তির মধ্যে আমরা যাবো না, এটা একটা বড় বিষয়। আর এইসব রিসপেক্টেড জোন থেকেই আমরা যারা রিকশা চালাচ্ছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে রিকশাগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করবো। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের ই রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিকশা ঢুকে দিতে পারবেন ঢাকায়। তো এইটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে এবং এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা এই আর থাকবে না। নতুন ই রিকশা চলাচল করা সড়কগুলো থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হবে বর্তমানে চলাচল করা অটোরিকশাগুলো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভেঙে ফেলা হয়েছে বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ, সেখানে জুলাই স্মরণে হবে গণমিনার। ডিএনসিসির প্রশাসক জানিয়েছেন 52, 71 ও 24-এর ইতিহাসকে ধারণ করে পরিকল্পনা করা হচ্ছে। আগামী মাসেই শুরু হবে ভাস্কর্য নির্মাণের কাজ। রাজধানীর বিজয় সরণিতে 2023 সালে গড়ে তোলা হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ। জুলাই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভাস্কর্য ভেঙে ফেলে ছাত্র জনতা। তারপরও এতদিন সেখানে ছিল ইতিহাস সংবলিত 7টি দেয়াল। শুক্রবার সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্থাপনার ভাঙা অংশ। আমাদের ইতিহাস যেটা, এটা আমরা কখনোই মুছে ফেলতে পারবো না। তো আমাদের আগে যেটা ছিল এটা আমাদের স্মৃতিচারণ হিসেবে রাখা উচিত ছিল এবং পাশাপাশি 36শে জুলাইকে স্মরণ করে আমরা পাশাপাশি আরেকটা স্তম্ভ তৈরি করতে পারতাম। এমন না যে জায়গা ছিল না, এখানে জায়গা আছে। এটা 6টা দাব আর 6টা ওয়াল করা হয়েছে, 6টার লেখা আছে ভাষা আন্দোলনের জন্য, সেটা থাকুক, আমাদের ওইটাও থাকুক। ওটা যদি ওরা করতে চায় তার করুক, তার পাশে করুক। এই জায়গায় নতুন কিছু করার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক জানান, বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও জুলাইয়ের সঙ্গে মিল রেখে নতুন ভাস্কর্য করা হতে পারে। আপাতত এটা তো ধ্বংসস্তূপ ছিল, আর যে কয়েকটা ছিল সেগুলো তো অনেক জায়গায় এগুলো তো হাফ ভেঙে ফেলছে, কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা পরিষ্কার করেছি। এখন মানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এগুলোকে মাথায় রেখে আমরা ভাবছি কিছু ভালো কিছু করার জন্য। 71, 52 এগুলোকে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। জুলাই থেকে নির্মাণ কাজ শুরু হবে বলে জানান প্রশাসক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা অঞ্চলের বন্ধ কলকারখানা বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চালুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, মোংলা বন্দর এলাকায় চীনা ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা চলছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারে কাজ শুরু হয়ে গেছে বলেও জানান প্রেস সচিব। বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক ধারা সৃষ্টি হবে। হাসিনার চুরিকে ফ্রি ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড, এটা কেননা আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক। স্টারলিংককে দেশের ইন্টারনেট প্রোভাইডারদের জন্য হুমকি হিসেবে দাবি করেছেন এই খাতের ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। সেই সাথে প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিতের জন্য 7 দফা দাবি তুলে ধরেছেন তারা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ীরা। 400 টাকা ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তাদের। রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে খসড়া টেলিকম নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ দিয়ে আয়োজন করা হয় কর্মশালার। সেখানে ইন্টারনেট খাত নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সেবাদানকারী সংগঠনটির নেতারা। মার্কিন ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক দেশের উদ্যোক্তাদের জন্য হুমকি বলে দাবি করেন ব্যবসায়ীরা। বিদেশি কোম্পানি এখান থেকে লাভ তুলে নিয়ে যাবে আর ক্ষতির মুখে পড়বে দেশীয় কোম্পানি, দাবি আইএসপিএবি নেতাদের। আমরা যখন এই প্রান্তিক পর্যায়ে গ্রাহককে
কোনো কানেক্টিভিটি দিচ্ছি, আমাকে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হচ্ছে। স্টারলিংক কি 4200 6000 টাকার প্যাকেজের কোনো অনুমোদন বিটিআরসি থেকে নিয়েছে? আমরা ডিপিআই পাস করে আমাদেরকে ব্যান্ডউইথটা নিতে হবে, আইআইজি অপারেটর থেকে নিতে হবে। স্টারলিংক কেন সে দেশের বাইরে থেকে ব্যান্ডউইথটা নিচ্ছে? ওনারা কি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন? সেটাও তো আমাদের সরকারের কাছে আসতে হবে। আমরা লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে যাচ্ছি। সর্বনিম্ন 400 টাকার অফারের বাধ্যবাধকতার কারণে দেশের আইএসপি কোম্পানিগুলোর বিলুপ্ত হওয়ার শঙ্কার কথাও তুলে ধরে সংগঠনটি। 2021 সালে এক দেশ এক রেটের ইন্টারনেট হয়েছিল 500 টাকায় 5 MBPS, সেটাই ওনারা সরকার এখন 400 টাকায় করতে চাচ্ছে। তো এটাও আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোনো ধরনের ডায়ালগ হয় নাই। ওনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এককভাবে এই সিদ্ধান্তটা নিয়ে ইন্ডাস্ট্রিতে জাস্ট বাইপাস করে দিয়েছে যে এই নীতিটা কিংবা এই সিদ্ধান্তটা মেনটেন করতে হবে। আমরা দৃঢ়কণ্ঠ বলতে চাই, আইএসপি ইন্ডাস্ট্রি থেকে 400 টাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব না। দেশের উদ্যোক্তাদের রক্ষায় নীতিগত সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানান ইন্টারনেট সেবাদাতারা। প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিতে 7 দফা দাবি তুলে ধরা হয় কর্মশালায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।